হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন। শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি প্রখ্যাত শিকারী মিস্টার জিম করবেটের শিকারের সত্য কাহিনী, যেটি রচনা করেছেন জিম করবেট সাহেব নিজেই। রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 10 নিয়ে আজ আপনাদের সামনে এসেছি এবং লম্বা এই গল্পটি শেষ করতে আমার বেশ অনেকটাই সময় লাগছে। তারপরেও কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদের আজকের এই আসরে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। শুরু করছি রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 10 এবং এই 10 নম্বর পর্বের প্রথম অধ্যায়ের নাম পাইন গাছে রাতের পাহারা। ইবসন পরদিনই পাউরি চলে গেল। তার পরের দিনের কথা। অন্ধকার তখনও কাটেনি। রুদ্রপ্রয়াগের পূর্ব দিকে গ্রামগুলোতে অন্ধকার ঘুরে বেড়াচ্ছে। একটা গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় এসে ওই মানুষ খেকো চিতাটার থাবার ছাপ চোখে পড়ল। আগের রাতে সে গ্রামের একটা বাড়িতে দরজা ভাঙার চেষ্টা করেছিল। সে বাড়ির একটা ছেলে প্রচণ্ড কাশিতে ভুগছে, আর সেই শব্দে মানুষ খেকোটা আকৃষ্ট হয়েছিল। আমি থাবার ছাপ অনুসরণ করে চলতে চলতে কয়েক মাইল দূরে একটা পাহাড়ের ঢালের উপর এসে পৌঁছলাম। এখানেই আমি মাত্র কিছুদিন আগে সেই ছাগলটাকে নিয়ে বসেছিলাম, যেটার গলার দড়ি খুলে দেওয়ার পর পালিয়ে গিয়েছিল। পরে চিতাটার হাতেই সেই ছাগলটা মারা পড়েছে। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই চিতাটার পায়ের ছাপ অনুসরণ করে এত দূর আসতে আমার একটুও অসুবিধা হয়নি। ঝিরঝির বৃষ্টি এখনও ঝরছে, তবে আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ধীরে ধীরে আকাশ থেকে মেঘগুলো সরে গেছে। এই জায়গাটায় ইতস্তত বড় বড় পাথরের টুকরো ছড়ানো। তখন সবেমাত্র সূর্যের আলো ফুটতে শুরু করেছে। এই সময় চিতাটাকে কোনো পাথরের ওপরে হয়তো রোদ পোয়াতে চোখে দেখতে পড়তে পারে, এই আশায় একটা পাথরের উপর শুয়ে পড়লাম। এখান থেকে সামনের অনেকটা এলাকা নজর করা যাচ্ছে। দিন শুরুর এই সময়, যখন সবে সূর্যের আলো ফুটতে শুরু করেছে, আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠল এমন দৃশ্য, নিঃসন্দেহে যা পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্যাবলীর অন্যতম। পাহাড়গুলো আকাশে 23,000 ফুট উঁচু মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমার নিচেই শ্যামল সুন্দর উপত্যকা ভূমির বুক চিরে বয়ে চলেছে রূপালি ফিতের মতো আঁকাবাঁকা নদীটা। নদীর ওপারে পাহাড়ে টুকরো টুকরো গ্রামের চিহ্ন দেখা যায়। কোথাও বা একটি মাত্র খড়ে ছাওয়া কুড়ে, কোনো গ্রামে সারিবদ্ধ লম্বা লম্বা ঘর। পাথরের ছাদ দেওয়া এই ঘরগুলো কিন্তু আসলে আলাদা আলাদা এক একটা বাড়ি। এখানকার মানুষ খুবই গরিব, তাই খরচা আর জায়গা বাঁচাবার জন্য বাড়িগুলো এভাবেই গায়ে গায়ে লাগিয়ে তৈরি করা হয়। কৃষিযোগ্য 1 ফুট জমিও এখানে ফাঁকা কেউ ফেলে রাখে না। পাহাড়গুলোর পেছন দিকে রুক্ষ শিলার রাশি রাশি সারি, শীত ও বসন্তের এবড়ো থেবড়ো শিলারাশির পেছনে দূরে, বহু দূরে ঘন নীল আকাশের পটভূমিতে চিরন্তন সেই তুষারের রাজ্য। মনে হয় যেন সাদা কাপড় দিয়ে তৈরি। আর কোথায় বা আছে এমন চির প্রশান্ত সুনিবিড় শান্তির দেশ? অথচ আমার পেছনের উদীয়মান এই সূর্য যখন তুষার পর্বতের আড়ালে চলে যাবে, সন্ধ্যার অন্ধকার নেমে আসার সাথে সাথে অসহ্য এক আতঙ্ক গ্রাস করে নেবে এই বিস্তীর্ণ অঞ্চল। দিনের অবসানে আতঙ্কের এই রাজত্ব চলছে
আজ প্রায় 8 বছর ধরে। এই আতঙ্কের যে কী রূপ, ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া তা কল্পনা করা অসম্ভব। পাথরটার উপর শুয়ে পুরো 1 ঘন্টাই কাটল। এমন সময় দেখা গেল দুজন লোক পাহাড় থেকে বাজারের পথে নেমে আসছে। আরও 1 মাইল উপরে যে গ্রামটি, আগের দিন সেখানে আমি গিয়েছিলাম, এরা সেখানেই থাকে। জিজ্ঞেস করে জানতে পারলাম সকাল হওয়ার খানিকটা আগে তারা এদিকে একটা চিতার ডাক শুনতে পেয়েছে। তাই ছাগল বেঁধে চিতাটাকে গুলি করার পরিকল্পনার ছকে তাদের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আলোচনা করলাম। আমার সাথে কোনো ছাগল ছিল না। তারা জানালো গ্রাম থেকে আমার জন্য ছাগলের ব্যবস্থা তারা করে দেবে। যেখানে দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছিল, তারা কথা দিল সূর্যাস্তের 2 ঘন্টা আগে এখানে এসে আমার সাথে দেখা করবে। তারপর ওরা বাজারের পথ ধরে চলে গেল। এবার আমাকে বসার উপযুক্ত একটা জায়গা বেছে নিতে হবে। দেখলাম পাহাড়ের এদিকটায় বসতে হলে একমাত্র যে পাইন গাছটা আছে সেটাই ভরসা। নিঃসঙ্গ এই পাইন গাছটা দাঁড়িয়ে আছে শৈলশিখার এপারে। তার কাছে গিয়ে লোক দুটো নেমে এসেছে। সেখান থেকেই দ্বিতীয় একটা পথ পাহাড়ের গা দিয়ে এগিয়ে এবড়ো থেবড়ো পাথরগুলো কিনারা ঘেঁষে চলে গেছে। খানিক আগেই ওদিকটা আমি চিতাটার সন্ধানে ঘুরে এসেছি। পাইন গাছটা থেকে গোটা এলাকাটা চোখে পড়ে, কিন্তু গাছটা এমনই সরল সোজা যে তাতে চড়া খুবই কঠিন হবে। তাছাড়া এর পাতা এত কম যে খুব একটা আড়ালও পাওয়া যাবে না। কিন্তু এলাকায় এই একটিমাত্র গাছ, অসুবিধা হলেও ওটায় চড়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিকাল 4টা নাগাদ সকালের সেই জায়গাটায় গিয়ে ফিরে দেখলাম লোক দুটো একটা ছাগল নিয়ে পাইন গাছটার তলায় অপেক্ষা করছে। তারা জানতে চাইল বসার জায়গা ঠিক করেছি কি না। আমি পাইন গাছটার কথা বলায় লোক দুটো হেসে ফেলল। বলল, সাহেব, দড়ির মই ছাড়া ওই গাছে তো ওঠাই যাবে না। তারপরে বলল, যদিও বা কোনো ক্রমে ওঠাটা সম্ভব হয় আর সারা রাত সেখানে থাকার মতলব করি, তাহলে নির্ঘাত ওই মানুষকে ওটার কবলে পড়ব আমি। অতি সহজেই গাছ বেয়ে উঠে চিতাটা আমাকে খেয়ে ফেলবে। গাড়োয়ালে যে দুজন শ্বেতাঙ্গ লোক ছিল তাদের অন্যতম হলো ইবসন। এদের দুজনেরই ছোটোবেলায় পাখি সংগ্রহের নেশা ছিল। দুজনেই তারা গাছ বাইতে জানত। তাই যে কথাটা বলে এদের দুজনের শেষ কথাগুলোর জবাব দেওয়া যেত, সেই পার হওয়ার আগে পুলের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করা কথাটার উপযুক্ত কোনো হিন্দি প্রতিশব্দ নেই বলে তা বলতে পারলাম না। কেবল আমার রাইফেলটা তুলে ওদের দেখিয়ে দিলাম। মাটি থেকে 20 ফুট পর্যন্ত পাইন গাছটার কোনোই ডালপালা ছিল না। তাই সব নিচের ডাল পর্যন্ত পৌঁছতে রীতিমতো আমাকে কসরত করতে হলো। এরপর বাকিটাই সহজেই উঠে গেলাম। লম্বা এক টুকরো সুতো সাথে এনেছিলাম, তা দিয়ে এক প্রান্ত নিচে নামিয়ে দিলে লোক দুটো তাতে আমার রাইফেলটা বেঁধে দিল। আমি ওই রাইফেলটা টেনে নিয়ে আরও উপরে উঠে বসলাম। এখানে পাইন পাতার কিছুটা আড়াল পাওয়া গেল। গাছে বসতে হলে ছাগলটা ডাকিয়ে হওয়া দরকার। এই ছাগলটা এমনই ডাক ডাকে বলে লোকটা আমাকে বলেছিল। পাইন গাছ থেকে একটা বেরিয়ে থাকা শিকড়ের সাথে তারা সেই ছাগলটাকে বেঁধে দিয়েছিল। পরদিন খুব সকালে এসে আমার সাথে দেখা করবে কথা দিয়ে ওরা দুজনে তাদের গ্রামে ফিরে গেল। লোকগুলো চলে যাওয়া পথের দিকে খানিকক্ষণ ছাগলটা তাকিয়েই রইল। তারপর মাথা নিচু করে গাছের নিচে ছোট ছোট ঘাস ছিঁড়ে খেতে শুরু করলো। আমার কাছে আসা পর্যন্ত ছাগলটার ডাক একবারও আমি শুনতে পাইনি। অবশ্য তা নিয়ে আমার চিন্তার কোনো কারণ ছিল না। আমি জানতাম কিছুক্ষণের মধ্যেই সে যখন নিজেকে নিঃসঙ্গ বুঝতে পারবে, তখন এই প্রাক সন্ধ্যা কিছুটা
মুখ বুজে থাকতে পারবে না কোনো মতেই। গুলি করার মতো আলো থাকতে থাকতেই যদি তার ওই নিঃসঙ্গ বোধটা জেগে ওঠে তাহলেই মঙ্গল। তার কাছ পর্যন্ত এগিয়ে আসার আগেই আমি উঁচু এই গাছ থেকে স্বচ্ছন্দে ওই চিতাটাকে গুলি করে মেরে ফেলতে পারবো। সূর্যাস্তের সমসময়ে আমি গাছে উঠে বসেছি, তখন তুষার পর্বতের লম্বিত ছায়া অলকানন্দার উপরে এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ছায়াগুলো পাহাড় বেয়ে উঠতে আমাকেও ছাড়িয়ে যাবে। এখন কেবল চূড়াটার মাথায় স্তিমিত রাঙা আভা লেগে রইল। কিছুক্ষণের মধ্যে এই আভাও মুছে গেল। তখন তুষার পর্বতের গা থেকে ফুটে বেড়ালো দীর্ঘ আলোর রেখা। অস্তমিত সূর্যের সেই পড়ন্ত আলো প্রতিফলিত হয়ে এপারের এক স্তূপ মেঘকে স্পষ্ট করে তুলল। একথা সত্যি যে খুব কম সংখ্যক লোকই সূর্যাস্ত দেখার মতো চোখ থাকে, আর তারা প্রত্যেকেই তাদের নিজেদের এলাকার সূর্যাস্তের দৃশ্যকে মনে করে পৃথিবীর সবচেয়ে সুন্দর এক দৃশ্য। নিঃসন্দেহে আমি তাদের মধ্যে একজন। আমি অবশ্যই মনে করি আমাদের সূর্যাস্তের তুলনায় পৃথিবীতে আর কোথাও তুলনা করার মতো কিছুই পাওয়া যাবে না। তুলনা কেবল দ্বিতীয় হিসাবে নাম করা যেতে পারে উত্তর টাঙ্গানাইকার সূর্যাস্তের। সেখানে তুষারমণ্ডিত কিলিমাঞ্জারো এবং তার উপরে মেঘের গুচ্ছ বায়ুমণ্ডলের কোনো প্রভাবে অস্তমিত সূর্যের আভায় গলানো সোনার রং ধারণ করে। আমাদের হিমালয়ের সূর্যাস্তের রঙে মিশে থাকে লাল, গোলাপি বা সোনালি আভা। সেদিন পাইন গাছের উপর থেকে তুষার পর্বতের গায়ে ঠিকরে বের হয়ে ওঠা সোনালি, লাল আর সাদা আলোর রেখার বিচ্ছুরণ দেখেছিলাম। বর্ষার ফলের মতো সেগুলো গোলাপি মেঘ ভেদ করে মুক্ত আকাশের বিস্তার মিলিয়ে যাচ্ছিল। এটা আশ্চর্যের নয় যে অনেক মানুষের মতো ছাগলটারও এমন সূর্যাস্ত দেখার সামান্যতম আগ্রহ থাকবে না। সে নাগালের মধ্যে যে কটি ঘাস পেল মনোযোগ সহকারে তাই খুঁটিয়ে খুঁটিয়ে খেলো। তারপর সে পা ঠুকে সামনের খানিকটা মাটি আছড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ছাগলটার অবস্থা দেখে আমি তো প্রমাদ গুনলাম, কিছুক্ষণের মধ্যেই তো ঘুমিয়ে পড়বে। ডেকে চিতাটাকে কাছে নিয়ে আসবে এই ভরসাতেই কষ্টসাধ্য এই গাছটিতে চড়ে বসেছিলাম। কিন্তু এতক্ষণের মধ্যে কেবল ঘাস খাবার প্রয়োজন ছাড়া ছাগলটি একবারও মুখ খোলেনি। আর এখন নিশ্চিন্তে ছাগলটা ঘুমিয়ে পড়ার মতলব করছে। আমার সমস্ত তোড়জোড় যেন পণ্ড করে দিল ছাগলটা। এদিকে অন্ধকার নেমে পড়েছে। বুঝতে পারছি গাছের ওপর রাত কাটানোটা অনর্থকই হবে, কিন্তু এই মুহূর্তে গাছ থেকে নেমে বাংলোতে ফিরে যাওয়ার চেষ্টা মানে যেতে মৃত্যুর মুখে পা বাড়ানো। আবার গাছের উপর নিষ্ফল প্রহর গুণে রাত কাটানোর কোনো অর্থই হয় না। মানুষ কেকোটাকে মারার জন্য কিছু একটা করতেই হবে। আমি যেখানেই এখন থাকি না কেন, মরির অভাবে আমার কাছে সব জায়গায় সমান। কাজেই যেখানে আছি সেখান থেকেই যা করার করতে হবে। শেষ পর্যন্ত আমি অনেক ভেবেচিন্তে স্থির করলাম নিজেই ডাকবো ওই চিতাটাকে। ভারতবর্ষের জঙ্গলে ঘুরে ঘুরে বহু বৎসর কেটেছে আমার। এই সময়ে সবচেয়ে বেশি আনন্দ আমি কিসে পেয়েছি তা যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে নির্দ্বিধায় বলবো বন্যপ্রাণীর ভাষা আর চালচলনের সঙ্গে অভিজ্ঞতা অর্জনই ছিল আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। জঙ্গলের রাজ্যে সার্বজনীন ভাষা বলতে কিছুই নেই। এখানকার প্রাণীদের প্রত্যেক প্রজাতির আলাদা আলাদা ভাষা রয়েছে, আর এই ভাষার মাধ্যমেই তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে চলে। এছাড়া প্রত্যেকেই প্রত্যেকের ভাষা বুঝতে পারে। ব্যতিক্রমও আছে এর মধ্যে। সজারু, শকুন আর ঝুটিওয়ালা তার লেজা ডেঙ্গো
সজারু আর শকুনের শব্দভাণ্ডার নামমাত্র, আর ডেঙ্গরা নিজেদের ছাড়া অন্য কারো ভাষাই বুঝতে পারে না। জঙ্গলের যে কোনো প্রাণীর তুলনায় মানুষের শব্দনালীর ক্ষমতা অনেক বেশি। ইচ্ছা করলেই যে কোনো লোকই নানা রকম পাখি এবং জন্তুদের সাথে সংকেত বিনিময় করে অপার আনন্দ পেতে পারে। কেবল নিজের আনন্দবর্ধন ছাড়াও অনেক সময় জঙ্গলের প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতাকে ইচ্ছা করলেই কাজে লাগানো যায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথম মহাযুদ্ধের অল্পদিন পরে আমি হিমালয়ে ছবি তোলা এবং মাছ ধরার সফরে বেরিয়েছিলাম। সঙ্গী হয়েছিলেন ইপসনের এক প্রাক্তন শিক্ষক, লায়নেল ফোর্টেক্স। আমরা এক সন্ধ্যায় গিয়ে উঠলাম এক বিরাট পাহাড়ের নিচের বন বিভাগের বাংলোয়। এখানে আমাদের আসার উদ্দেশ্য ছিল পাহাড়ের অপর পারে কাশ্মীর উপত্যকায় আমাদের সফরসূচির অন্তর্ভুক্ত করা। বেশ কিছুদিন ধরে কঠিন হাঁটাপথ ভেঙেছি, মালবাহকদেরও বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছিল। তাই একটা দিন বাংলোটায় সকলে মিলে বিশ্রাম নেব স্থির করেছিলাম। পরদিন সকালে নাস্তার পরে ফোর্টেক্স যখন তার নোটবই নিয়ে লিখতে বসলো, তখন আমি বন্দুকটাকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য পাহাড়টা ঘুরে দেখা এবং বহু বিখ্যাত একটা কাশ্মীরি হরিণ যদি সুযোগ পাই আমি শিকার করব। কাশ্মীরি অঞ্চলের শিকারী বন্ধুদের কাছে পূর্বেই শুনেছিলাম অভিজ্ঞ শিকারী ছাড়া এই জাতের হরিণ শিকার সম্ভব নয়। একথা শুনেছি বাংলোর চৌকিদারের মুখেও। সামনের পাহাড়টা প্রায় 1200 ফুট উঁচু। তার ওপর দিয়ে একটা গিরিপথ ধরে কাশ্মীরে প্রবেশ করা যায়। এখানে কত উঁচুতে লাল হরিণগুলো থাকে বা কী ধরনের জায়গায় তাদের দেখা পাওয়া সম্ভব এ নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। সেদিন গোটা দিনটা সামনে পড়ে আছে, তবুও একটা অনিশ্চয়তা মনে নিয়েই আমাকে পথ চলতে হচ্ছে। পাথরের রুক্ষ পথ ধরে 8000 ফুট উঠেছি। এমন সময় পড়লাম এক ঝড়ের মুখে। পাহাড়ি ঝড়ের অভিজ্ঞতা থেকে ঝড়ের রং দেখেই মালুম হলো ঝড়ের পেছনেই রয়েছে শিলাবৃষ্টি। শিলার আঘাতে এবং তার অচ্ছেদ সঙ্গী বজ্রপাতে আমি মানুষ ও পশুর মৃত্যু হতে দেখেছি। আত্মরক্ষার জন্য তাই একটা গাছের তলায় নিরাপদ আশ্রয়ে দাঁড়াবার দরকার হয়ে পড়ল। চারপাশে সুচালু চূড়ো বড় বড় দেবদারু গাছটার সাথে নানান জাত ছড়িয়ে আছে। তার মধ্যেখানে পাতাওয়ালা গোল মাথা একটা ছোট গাছ বেছে নিয়ে তার তলায় গিয়ে দাঁড়ালাম। হাওয়ার কনকনে ভাব ক্রমশই বাড়ছে, কিন্তু ঝরাপাতা জড়ো করে আগুন জ্বালালাম। ঘণ্টাখানেক ধরে চলল এই ঝড়। মাথার উপর মুহুর্মুহু বাজের গর্জন এবং চারপাশে তুমুল শিলাবৃষ্টির মধ্যে গাছতলায় আগুনের পাশে আমি বেশ নিরাপদেই রইলাম। শিলাবৃষ্টি বন্ধ হতেই আকাশে সূর্যের হাসি দেখা দিল। আমি গাছের আশ্রয় ছেড়ে বেরিয়ে এলাম। অকস্মাৎ আমি যেন এক রূপকথার রাজ্যে পা দিলাম। চারপাশ ঘিরে হিরে মানিকের আলোকছটা। মাটিতে বিছিয়ে থাকা শিলার টুকরোর গা থেকে বিচ্ছুরিত হচ্ছে রাশি রাশি আলোর কণা। বৃষ্টি ধোয়া প্রতিটি ঘাসের পাতাতেই জ্বলজ্বল করছে সেই আলোর উজ্জ্বল প্রতিফলন। অপার্থিব এই দৃশ্যের মধ্য দিয়ে আমি সেখান থেকে আরও 2 থেকে 3000 ফুট উঠে গেলাম। এসে দাঁড়ালাম তার চারপাশে ছড়ানো বড় বড় পাথরের চায়ের কাছে। পাথরগুলোর নিচে প্রস্ফুটিত পাহাড়ি পপি ফুল। হিমালয়ের যত বুনো ফুল তার মধ্যে এই আসমানি রঙের ফুলগুলোই সবচেয়ে সুন্দর। শিলের আঘাতে অনেকগুলো ডাঁটি ভেঙে গেছে, ডগার সাথে ঝুলে আছে। নিষ্পলক সাদা পটভূমিতে ফুলগুলো যে দৃশ্য রচনা করেছে তার বুঝিবা তুলনা
কোথাও নেই, সেই দৃশ্য কখনোই ভুলবার নয়। পাহাড়ের চূড়ায় উঠতে হলে পাথরের চাইগুলি বেয়ে উঠতে হবে, কিন্তু সেগুলোর গা এমন পিছল যে আমাকে উপরে ওঠার সংকল্প ত্যাগ করতেই হলো। তাছাড়া চূড়া পর্যন্ত ওঠার কোনো দরকারও ছিল না। আমি উপরে ওঠার চেষ্টা না করে বাদিক ঘুরে একটা বিশাল দেবদারু বনের মধ্যে ঢুকলাম। রোজু গাছগুলো সগর্বে আকাশের উচ্চতায় তাদের মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন এই তুষার রাজ্যের সৌন্দর্যে তারাও মগ্ন হয়ে আছে। বিশাল দেবদারু বনটার ভেতর দিয়ে আধ মাইল পর্যন্ত এগিয়ে একটা ঢালু ঘাস জমির কাছে পৌঁছালাম। কাঁচা সবুজ এই ঘাস জমিটার বিস্তার পাহাড়ের মাথা থেকে শুরু করে কয়েক হাজার ফুট নিচে পর্যন্ত। এই জঙ্গলের মধ্যে ঢুকে ঘাস জমিটা শেষ হয়েছে। দেবদারু গাছটার ভেতর দিয়ে আসার সময় চোখে পড়ল ঘাস জমির অপর প্রান্তে একটা ঢিবির উপর একটা জন্তু দাঁড়িয়ে আছে। আমার দিকে পেছন ফিরে থাকলেও জন্তুটাকে আমি চিনে ফেললাম, আর চিনতে পেরে উল্লসিত হয়ে উঠলাম। এই হলো কাশ্মীর উপত্যকার বহু বিখ্যাত লাল হরিণ। এর আগে বহু শিকারীর বইয়ে প্রাণীটির ছবি আমি দেখেছি। একবার মাথা তুলতেই দেখলাম ওটা একটা মাদি হরিণ। নিচের বনের কিনারা থেকে 30 গজ দূরে ঘাস জমিটার আমার দিকে একটা পাথরের চাই প্রায় 4 ফুট উঁচু। পাথরটা থেকে হরিণটা যেই ঢিবির উপর দাঁড়িয়ে আছে সেটার দূরত্ব 40 গজের মতো। আমি এই পাথরটা দিয়েই লক্ষ্য স্থির করে এগিয়ে চললাম। হরিণটা যখন মাথা নিচু করে ঘাস খায় তখন 2-4 পা করে এগিয়ে যাই, আবার যখন ঘাস থেকে মাথা তোলে তখন আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকি। এমনি করে এগিয়ে একসময় গুটি মেরে পাথরটার আড়ালে গিয়ে পৌঁছল। হরিণটা প্রতিবার মাথা তোলার সময় একবার করে তার ডান দিকে তাকিয়ে দেখছিল, বেশ একটা নিরুদ্বেগ ভঙ্গিতে। তাতে বুঝতে পারলাম ওই দিকটায় তার সঙ্গীরা রয়েছে, আর একটু এগিয়ে যেতে পারলে ওই হরিণগুলোকেও আমি দেখার সুযোগ পেয়ে যাব। কিন্তু এই পাথরটা পরে আড়াল দেওয়ার মতো আর কিছুই নেই। ঘাস জমির উপর দিয়ে আর কাছে যাওয়ার চেষ্টা করলে তার চোখ এড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। তবে দেবদারু বনের ভেতর দিয়ে গিয়ে উপরের দিক থেকে অবশ্য কাছাকাছি এগোনো যাবে, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হবে না, কেননা সেই দিক থেকেই বাতাস বইছিল। অতি সহজেই সে আমার উপস্থিতি টের পেয়ে যাবে। আরেকটা বিকল্প পথ আছে। বনে ঢুকে ঘাস জমির নিচ দিক থেকে কিছুটা উপর দিকে উঠে এলেই তার কাছাকাছি পৌঁছানো যাবে। অবশ্য তাতে যথেষ্ট সময় ব্যয় হবে আর খাড়া চড়াই ভাঙার ঝুঁকি নিতে হবে। অগত্যা কোনো দিকে আর নড়াচড়া করার চেষ্টা না করে আমি পাথরটার আড়ালেই দাঁড়িয়ে রইলাম। সকালেই আসার সময় একটা জায়গায় আমি চিতার আঁচড়ের দাগ দেখেছিলাম। তাতে বুঝেছিলাম এই পাহাড়ে চিতাটা আছে। এই মুহূর্তে মনে হয় একবার তাহলে চিতার ডাক ডেকে দেখা যেতে পারে। এই বনে হরিণগুলো আমি প্রথম দেখছি। চিতার ডাকে তাদের চিতল বা সম্বরের মতো কোনো প্রতিক্রিয়া হয় কি না তা আমার জানা নেই। এই সুযোগে আমার দেখা এ ধরনের নতুন হরিণের প্রতিক্রিয়া পরখ করে দেখা যেতে পারে। আবার যখন হরিণটা ঘাস খেতে শুরু করলো অমনি আমি চিতার ডাক ডেকে উঠলাম। ডাক কানে যাবার সাথে সাথেই হরিণটা পই করে ঘুরে দাঁড়ালো আর সঙ্গীদের সতর্ক করার উদ্দেশ্যে সামনের একটা পা দিয়ে মাটি ঠুকতে শুরু করলো, কিন্তু মুখে কোনো শব্দই সে করেনি। আমার উদ্দেশ্য হরিণটার সঙ্গীদের দেখা, কিন্তু এটা না ডাকা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না। আর চিতাটাকে চোখে না পড়া পর্যন্ত ওই হরিণটাও ডাকবে না,
বাদামি রঙের একটা টুইট কোট আমার গায়ে ছিল। ওটার সাহায্যেই হরিণটাকে ধোকা দিতে হবে। সামান্য হেলে বাঁকাদের কয়েক ইঞ্চি পাথরটার বাইরে বের করে ওপর থেকে নিচে নাড়ালাম কলারটা। আমার এই নাড়াচড়া তার চোখে পড়তে দেরি হলো না। ঝটিতে কয়েক ধাপ এগিয়ে এসে সে ডাকতে শুরু করলো। এই ডাকের অর্থও আমার অনুমান করতে কষ্ট হলো না। সে বিপদ সম্বন্ধে সে পা ঠুকে সঙ্গীদের সতর্ক করে আসছিল এতক্ষণ। এবার সেই বিপদ তার চোখে পড়েছে, কাজেই সঙ্গীরা তখন তার কাছে এগিয়ে আসতে পারে। সত্যি সত্যি দেখলাম শিল বিছানো জমির উপর দিয়ে ঠিক ঠিক পা ফেলে ফেলে একটা 1 বছরের বাচ্চা মাদিটার পাশে এসে গেছে দাঁড়ালো। এটার পরে এলো আর 3টে পুরুষ হরিণ। সব শেষে এলো সবচেয়ে বেশি বয়সের মাদি হরিণ। এবার মাত্র 30-35 গজ দূর থেকে সব কটা হরিণ আমার দৃষ্টিগোচর হলো। 6টা কাশ্মীরি হরিণের একটা দল। সব কটা হরিণে এগিয়ে এসে আমার পেছনের বনটার দিকে মুখ করে একবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মাদি হরিণ তখনও ডেকে চলছে, আর অন্যগুলো কখনো কান খাড়া করে, কখনো সামনে বা পেছনে হেলিয়ে শব্দ আর বাতাসের গতি বোঝার চেষ্টা করছে। তাদের দৃষ্টি আমার পেছনের বনটার দিকে নিবদ্ধ। একটু আগেই যে শিলাবৃষ্টি হয়েছিল, আমি পাথরের আড়ালে সেই গলতে থাকা শিলার উপর বসেছিলাম। কিন্তু কতক্ষণ ওভাবে জুবুথুবু হয়ে আর বসে থাকা যায়? তাছাড়া বেশিক্ষণ এভাবে ঠান্ডা ওই হিমের মতো শিলের উপরে বসে থাকলে সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা। অবশ্য আমার যা প্রত্যাশা ছিল তা পূর্ণ হয়েছে। কাশ্মীরের দুর্লভ হরিণের প্রতিনিধিমূলক একটা দল একেবারে মুখোমুখি আমি দেখতে পেলাম। একটা মাদি হরিণের ডাকও শোনা গেল, কিন্তু যেটা বাকি রইল তা হলো একটা পুরুষ হরিণের ডাক শোনা। এবারে আবার আমাকে সেই চেষ্টা করতে হবে। আমার আগের মতো কাঁধের কয়েক ইঞ্চি পাথরের বাইরে বের করে দিলাম। তারপর ওপরে নিচে নাড়াতে শুরু করলাম। সব কটা হরিণ একসাথে ডাকতে শুরু করলো। আমি প্রাণ ভরে তখন শুনে নিলাম পুরুষ, মাদি ও বাচ্চা হরিণের গলার বিভিন্ন স্বরক্ষেপ। এখন আমার নাগালের মধ্যে আছে একটা রেকর্ড সাইজের সুন্দর শিং। একটা পুরুষ হরিণের শিকারের লাইসেন্স আমার রয়েছে। এদিকের ক্যাম্পেও মাংসের দরকার, সে কারণেই হরিণের খোঁজে সকালে বেরিয়েছি। হরিণটাকে গুলি করার সপক্ষে এতগুলো যুক্তি আমার রয়েছে। তবুও সেই পরিবেশে দাঁড়িয়ে আমার মনে হলো এখন আমার শিংয়ের তেমন কোনো জরুরি প্রয়োজন নেই। তাছাড়া হরিণটার মাংস হবে খুব শক্ত এবং ছিবড়েওয়ালা। কথাগুলো ভাবতে ভাবতে আমি নিজেই উঠে দাঁড়িয়ে পড়লাম। সাথে সাথেই কাশ্মীরের বহু বিখ্যাত লাল হরিণের দলটা পলকের মধ্যে ঢিবির পিছন দিকটায় ঝোপ জঙ্গলের মধ্যে সবগে ছুটে চলল, ঢুকে পড়ল জঙ্গলে। জঙ্গল ভেঙে তাদের বিদ্যুৎ গতিতে ছুটে যাওয়ার শব্দ আমার কানে এলো। আজকে সকালের এই অভিযান আমার সার্থক হয়েছে। মনটা আমার আনন্দে ভরপুর। ততক্ষণে আমার বাংলোর দিকে ফিরে যাওয়ার সময় হয়েছে, কাজেই ফেরার পথ ধরতে হবে। ঘাসের জমিটার উপর দিকে নেমে যাব ভাবলাম। ঘাসের জমিটার নিচেই পাতলা ঝোপ আর যেন কিছুটা জঙ্গল। তার ভেতর দিয়ে ঢালটা খুব খাড়া নয়। পায়ের উপর নজর রেখে সহজেই লম্বা পা ফেলে দৌড়ে নামা যাবে। খোলা জমিটার উপর দিয়ে 600 গজের মতো এগিয়ে মাঝামাঝি পর্যন্ত এসেছি। এমন সময় চোখে পড়ল বাঁদিকে বনের ধারে একটা পাথরের উপর সাদা মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। চোখের নজরে মনে হলো এটা একটা ছাগল। যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাতে সন্দেহ হলো সে পথ হারিয়ে ফেলেছে। কোন দিকে যাবে পাথরের উপর দাঁড়িয়ে
সেটাই চিন্তা করছে। আমাদের ভাগ্যে মাংস জুটছে না, আজ 2 সপ্তাহের মতো হয়ে গেল। আসার আগে ফরেস্কোকে কথা দিয়েছিলাম আজ কিছু একটা নিয়েই ফিরব। আমার প্রতিশ্রুতি রক্ষার এই হলো সুযোগ। আমাকে দেখেও ছাগলটা এমনভাবে দাঁড়িয়ে আছে, তাতে মনে হলো আমার উপর সন্দেহটা কাটিয়ে যদি চলতে পারি তাহলে মনে হয় তার কাজ দিয়েই চলে যেতে পারবো। একসময় হাত বাড়িয়ে তার পা চেপে ধরলেই কাজ হাসিল হয়ে যাবে। আমি লম্বা কদমে ঢাল বেয়ে দৌড়ে নামে চললাম। সেই সাথে চোখের কোণ দিয়ে জন্তুটার দিকে নজর রাখলাম। পাহাড় এলাকায় খালি হাতে ছাগল ধরা কঠিন এক ব্যাপার। যদি ওটা যেখানেই আছে সেখানেই দাঁড়িয়ে থাকে তাহলে তাকে নির্ঝঞ্ঝাটে ধরার এটাই হলো সবচেয়ে ভালো জায়গা। একটা চ্যাপ্টা মতো পাথরের কিনারা ঘেঁষে প্রাণীটা দাঁড়িয়ে আছে। পাথরটা 5 ফুটের মতো উঁচু। আমি সোজাসুজি সেটার দিকে নজর না দিয়ে সমান গতিবেগে পাথরটার পাশ দিয়ে বেরিয়ে গেলাম। ছাগলটাকে পার হওয়ার সময় বাঁ হাত বাড়িয়ে অতর্কিতে ছো মারলাম সেটার সামনের পায়ে, কিন্তু আমি ব্যর্থ হলাম। ফ্যাচ করে একটা শব্দ করে লাফিয়ে ওঠে ওটা আমার হাত এড়িয়ে গেল। পাথরটা সম্পূর্ণ ছাড়িয়ে গিয়ে আমি থামলাম। পেছনে ফিরে তাকাতেই বিস্ময়ে থ হয়ে গেলাম। যেটাকে আমি সাদা ছাগল বলে মনে করেছি, আসলে সেটা একটা সাদা কস্তুরী হরিণ। মাত্র 10 ফুটের ব্যবধানে দাঁড়িয়ে আছে আমি। প্রাণীটা নিজের অবস্থায় দাঁড়িয়ে আছে, দীপ্ত এক ভঙ্গি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে আর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ছোট্ট তেজি প্রাণীটাকে আর বিরক্ত না করে আমি ফিরে আমার পথেই চললাম। আমি 50 গজের মতো নেমে গেলাম। তারপর পেছনে ফিরে তাকালাম, দেখলাম এখনও সেই পাথরটার উপর সেই কস্তুরী হরিণটা দাঁড়িয়ে আছে। আমাকে ভয় পাইয়ে দিতে পেরেছে ভেবে সে হয়তোবা খুবই খুশি। কস্তুরী হরিণের ঘটনাটা সপ্তাহ কয়েক পরে কাশ্মীরের গেম ওয়ার্ডেনকে বলেছিলাম। ওটাকে না মারার জন্য তিনি খুব আফসোস করলেন। বারবার জানতে চাইলেন ওটাকে আমি ঠিক কোন জায়গায় দেখতে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এই যে জায়গার সম্বন্ধে স্মরণশক্তি আমার খুবই কম। তার বর্ণনা দিতে আমি প্রায়শই ভুলভ্রান্তি করে ফেলি। তাই মনে হলো সেদিনের দেখা সেই তেজিয়ান ছোট্ট সুন্দর কস্তুরী হরিণটা কোনো এক মিউজিয়ামে শোভা তো আর বাড়াতে পারবে না। গেম ওয়ার্ডেনের কাছে তাই বললাম না। মানুষকে গোটা প্রায় 500 বর্গমাইল এলাকা জুড়ে দৌরত্ব জুড়ে ছিল। তার মধ্যে এই বিশাল এলাকাটায় গত কয়েক সপ্তাহ ধরে একটাকে হানা দিয়ে চলছে। ফলে এই জায়গাটাকে নিজের এলাকা বলে যদি ভাবতে চায় স্বচ্ছন্দেই চিতাটা তা ভাবতে পারে। কিন্তু তার আগে থেকে এই অঞ্চলে অনেক পুরুষ চিতাও থাকা সম্ভব। তারা তাদের এলাকায় উটকো আসা অন্য কারো নাক গলানো স্বভাবতই অপছন্দ করবে। পুরুষ চিতাদের ওটাই জাত ধর্ম। তাছাড়া সবেমাত্র মিলনের ঋতু শেষ হয়েছে। এই সময়ে আমার ডাককে চিতাটা কোনো স্ত্রী চিতার ডাক বলে ভুল করতে পারে। সিদ্ধান্ত স্থির করে বেশ অন্ধকার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে রইলাম। তারপর আমি আমার ডাকটা দিলাম। সাথে সাথেই সবিস্ময়ে শুনতে পেলাম আমার সামান্য ডান দিক ঘেঁষে আনুমানিক 400 গজ নিচে থেকে একটা চিতা ডাকের সাড়া দিল। 400 গজ ওই জমিটুকুর বড় বড় পাথর আর বেটে করে কাটা গাছে ভর্তি। আমার কাছে আসাটার এটাই সোজা পথ, কিন্তু আমার মনে হলো এই পথ ধরে সে দিকটায় আসবে না। এবড়ো থেবড়ো পাথর ছড়ানো জায়গাটা ঘুরে ছোট্ট একটা শৈলশিরা ধরে আমার গাছটার দিকে তার আসার সম্ভাবনাই বেশি। আমার ডাকের পরবর্তীতে সাড়া পেয়েই বুঝতে পারলাম যে এই শৈলশিরার পথ ধরেই সে আসছে। ওই দিক থেকে টানা 5 মিনিট ধরে তার ডাক শোনা গেল। শৈলশিরার দিক থেকে এসে
পথটা আমার গাছটির কাছ দিয়ে 200 গজ দূরে পাহাড়ের গা দিয়ে বেরিয়ে গেছে। নিশ্চিন্তে এই পথটা ধরেই যাতে চিতাটা চলে আসতে পারে সেই দিক নির্দেশ দেওয়ার জন্য আমি আবার ডাকলাম। এবার জবাবটা এলো 3 থেকে 4 মিনিট পরে, একেবারে মাত্র 100 গজ দূরে। অন্ধকারে গুলি করার জন্য টর্চ লাইটটা সাথেই নিয়ে এসেছিলাম, সেটা আমার রাইফেলের পাশে বাঁধা। তার বোতামের ওপর বুড়ো আঙুল রেখে প্রস্তুত হয়ে অপেক্ষা করতে রইলাম। গাছের গোড়ার পাশ দিয়ে যাওয়া পথটা এখান থেকে সোজা 50 গজ এগিয়ে আচমকাই একটা বাঁক নিয়েছে। সেখানে কোনো অংশে এবং কখন চিতাটা উপস্থিত হবে এই অন্ধকারের মধ্যে তা বোঝার মোটেই উপায় নেই। ছাগলটার উপরে এসে না পড়া পর্যন্ত তার উপস্থিতিও জানা আমার পক্ষে সম্ভব নয়। কাজেই সেই সময়টা না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করে থাকতেই হবে। পরবর্তী ডাকটা উঠল ঠিক বাঘটার দিক থেকে। 60 গজের মধ্যে চিতাটা চলে এসেছে বুঝতে পেরে আশঙ্কিত হলাম, কিন্তু হতবাক হয়ে শুনলাম এই ডাকটির জবাব এলো পাহাড়ের অনেক ওপরের আরেকটা চিতার কাছ থেকে। এক অপ্রত্যাশিত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যোগাযোগ। চিতাটা আমার এত কাছে চলে এসেছে যে তার ডাক দেওয়ার মতো আর অবস্থা নেই। এতটা পথ নেমে আসার আগে সে আমার শেষ ডাকটি শুনেছে 200 গজ দূর থেকে। এখন স্বাভাবিকভাবেই তার মনে হবে স্ত্রী চিতাটা উপরের দিকে উঠে গিয়ে সেখান থেকে তাকে ডাকছে। ঘাটে এসে তরি ডোবার মতো এক মহা ঝামেলায় পড়তে হলো। অল্পক্ষণের মধ্যেই এই রাস্তাটা ধরে চিতাটা গাছতলায় চলে আসতো, আর দরকার না থাকলেও ছাগলটাকে ঠিকই মারত। কিন্তু ভাগ্যের এই দুর্ভোগ, এই ভাগ্যের মার আমি এড়াবো কী করে? চিতাটা 60 গজের মধ্যে এগিয়ে এসেও কোনাকুনিভাবে ওপরের দিকে চলে গেল। তার পরের ডাকটা শোনা গেল আমার থেকে 100 গজ দূরে ওপর থেকে, এবং দ্বিতীয় চিতাটার 100 গজ কাছে থেকে। ক্রমান্বয়ে তাদের পরস্পর ডাকাডাকি কাছাকাছি হতে হতে একসময় তা থেমেই গেল। আবার নিস্তব্ধ হয়ে পড়ল চারিদিক। এই বনরাজি, পাহাড়, পর্বত আর জঙ্গল। এখন কোনো রকম সারা শব্দ নেই। অনেকক্ষণ ধরে ঘাস জমিটা যেখানে শেষ হয়েছে জঙ্গলের সেই ধার থেকে আবার চিতার জোর আওয়াজ পাওয়া গেল। চিতাটার ভাগ্যের জোর দেখে বিস্মিত হতে হয়। নানা দিক দিয়েই সে ভাগ্যবান। রাইফেলের পাল্লার মধ্যে পৌঁছেও রাতের অন্ধকার তাকে আমার চোখ থেকে আড়াল করে রাখলো। আবার আমার গাছের নিচে তার নিশ্চিত হাজির হওয়াটাও রদ হয়ে গেল একটা উটকো স্ত্রী চিতার ডাকের ফলে। এই যোগাযোগ সবকটি তার ভাগ্যের অনুকূলে। চিতা আর বাঘকে মিলনের সময় মারা খুবই সহজ। তবে এ অবস্থায় যেসব শিকারী বাঘ দেখতে যাবেন তারা উপযুক্ত ব্যবস্থাদি সহ প্রস্তুতি নিয়ে যেতে ভুলবেন না। কেননা এ সময় বাঘ নয়, বাঘিনীর মেজাজ থাকে অত্যন্ত চড়া। বাঘের আদর সোহাগের ধরনটাও অত্যন্ত কর্কশ, আর সেই ধরনটা এতই কর্কশ যে ওই অবস্থাতেও বাঘিনীরা অতিমাত্রায় উত্ত্যক্ত বোধ করে। বিড়াল জাতীয় মদ্দা প্রাণীদের রকমটাই ওরকম। শেষ পর্যন্ত চিতাটাই বেঁচে গেল। সে রাতের মতো সে আমার আওতার বাইরে চলে গেল, কিন্তু তার দিন ফুরিয়ে এসেছে। চুপচাপ দাঁতে দাঁত ঘষে ভাবলাম আগামীকাল বা তার পরের যে কোনো দিনই সে নিশ্চিতভাবেই আমার হাতে মারা পড়বে। গাছের উপর বসে বসে চিতাটার ভাগ্য নিয়ে নড়াচড়া করতে করতে একেবারে আচমকাই যেন আমার মৃত্যুপরণা হাজির হলো একটা দমকা বাতাস সাথে নিয়ে। কিছুক্ষণের জন্য না ভেবে পারলামই না যে আমার দিন ফুরিয়ে এসেছে। কোনো রকম আভাস না দিয়েই
দমকা হাওয়া গাছটাকে নিয়ে এমন উথাল পাতাল শুরু করলো যে গাছের গায়ে আমার পুরা অবস্থানটাই বিপরীত হয়ে দাঁড়ালো। ফলে গাছের গায়ে লেগে থাকা আমার জন্য এখন অনেক কষ্টকর। কিছুক্ষণের মধ্যেই মনে হলো গাছটা আর সোজা হয়ে কখনোই ফিরে তাকাতে দাঁড়িয়ে থাকতে পারবে না। পাহাড়ের ওপরে নিঃসঙ্গ এবং কম বয়সী পাইন গাছটা যে অবস্থায় রয়েছে তাতে তাকে হয়তোবা আগেও এরকম অথবা এর চেয়েও আরও মারাত্মক কোনো ঝড়ের তাণ্ডব সইতে হয়েছে। কিন্তু সেই সময় তার উপর একটা বাড়তি মানুষের বোঝা তো ছিল না। নিজের রাতের অবলম্বনটুকু হারাবার ভয়ে আমাকে তাৎক্ষণিক একটা উপায় বের করে নিতেই হলো। আমি রাইফেলটাকে একটা ডালের সাথে বেঁধে ফেললাম। তারপর হাওয়ার ঝাপটা যাতে কম লাগে তার জন্য একটার পর একটা ডালে উঠে যতদূর সম্ভব হলো পাতা ভরা ছোট ছোট প্রশাখাগুলো ভেঙে ফেলে দিতে লাগলাম। কারণ যথার্থ বলতে পারবো না, তবে গাছটাকে হালকা করার পর আমার মনে হলো সেটা প্রথমবারের জন্য আমার জন্য বিপজ্জনকভাবে মাটির দিকে হেলে পড়ছে না। এতে আমার জন্য খুবই সুবিধাজনক অবস্থানের সৃষ্টি হলো। ঘণ্টাখানেক ধরে আমি এপাশ ওপাশ করে ঝড়ের ঝাপটাটা সামাল দিলাম। আমার সৌভাগ্য এই যে পাইন গাছটা ছিল চারা গাছ, তাই স্বাভাবিক কারণেই ওপরের অংশটা ছিল নমনীয় আর গোড়ার অংশটা অনেক শক্ত। ঘণ্টাখানেক ধরে আমার আর গাছের আগপাশতলা ঝাঁকি দিয়ে বাতাসটা যেমন আচমকাই এসে হাজির হয়েছিল তেমনি আচমকাই কোথায় চলে গেল। চিতাটার তো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, ছিলই না। সঙ্গিনীর সাথে সে কতদূর সরে গেছে কে জানে। আমি গাছের উপর বসেই একটা সিগারেট শেষ করলাম। তারপর 50 ফুট নিচে ছাগলটা দিব্যি যে নিশ্চুপে ঘুমিয়ে রয়েছে তা দেখলাম। আমি আর বসে না থেকে সেটার পেছনে পেছনে গাছে বসেই ঘুমের দেশে পাড়ি জড়ালাম। সকালে একটা শব্দ কানে যেতেই আমার ঘুম ছুটে গেল। তাকে দেখে আমার আগের দিনের সেই দুই পাহাড়ি বন্ধু দুজনে গাছের নিচে হাজির। আমার সাথে তারা দেখা করতে এসেছে আর তাদের সাথে আরও দুজন যুবক। গতকাল তাদের সাথে কথা হয়েছিল তারা সকালবেলায় আসবে, আজ তারা এসেছে। আমি গাছ থেকে নামতে শুরু করলাম। আমাকে নেমে আসতে দেখে তারা জিজ্ঞেস করলো রাতে আমি চিতাটার ডাক শুনতে পেয়েছি কি না। গাছের তলার অবস্থা দেখে তারাও কম বিস্মিত হলো না। জানতে চাইল গাছের এরকম অবস্থাটা হলো কি করে। রাতে আমাদের চিতার সাথে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার বিবরণ এবং গাছের ওপরে কোনো কিছু করার ছিল না বলে বসে বসে ডালগুলো আমি ভেঙেছি এমন বলাতে এসব কথা শুনে তারা খুবই মজা পেল। তারপর আমি বললাম রাতে সামান্য হাওয়া হয়েছিল, তোমরা বোধহয় টের পাওনি। আমার কথা শুনে ওই নবাগত দুই যুবকের একজন বলল, সামান্য বাতাস কি বলছো সাহেব, রাতের প্রচণ্ড ঝড়ে আমার কুড়েটা উড়িয়ে নিয়ে গেছে। তার সঙ্গী সাথে সাথেই বলে উঠল, শের সিংয়ের ঘর ভেঙেছে বলে দুঃখের কিছু নেই সাহেব, অনেক দিন থেকে ঘরটা ভেঙেছে, নতুন করে তৈরি করবে ইত্যাদি আমাদের শোনাচ্ছিল। কাল ঝড়টা পুরাতন ঘর ভেঙে ফেলে তার খরচ বাঁচিয়ে দিয়ে গিয়েছে। বন্ধুগণ, শেষ হয়ে গেল আজকের মতো জিম করবেট রচিত রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতার পর্ব 10। আগামী সোমবার দিন ইনশাল্লাহ 11 পর্ব নিয়ে হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানিয়ে আপনাদের জানাচ্ছি অশেষ ধন্যবাদ।